দাবি পূরণের ঘোষণা ছাড়া জগন্নাথের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলবে। যমুনায় আলোচনা শেষে বেরিয়ে তোপের মুখে উপদেষ্টা মাহফুজ। আমাদের দাবি দেওয়ার যে অস্পষ্টতা রয়েছে এবং অস্পষ্টতা রেখে উপদেষ্টা মহোদয় যে ব্রিফিং করেছেন সেটি আরেকটি অস্পষ্টতা তৈরি করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্টেক হোল্ডারদের সাথে বসার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে। গ্রামের বাড়ি সিরাজগঞ্জে সাম্যর দাফন, ছাত্রদল নেতাদের টার্গেট করে হত্যার অভিযোগ। আজ অর্ধ দিবস বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চিকিৎসকদের পদোন্নতি পদ্ধতি পরিবর্তনের সুপারিশ। ডিগ্রির পাশাপাশি নিয়মিত আপডেট থাকতে হবে চিকিৎসাবিদ্যায়। বাস্তবায়ন নিয়ে সংশয় অনেকের। উচ্চশিক্ষার ব্যবস্থাটা শুধু আমরা একটা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, এটা কিন্তু তা নয়। উচ্চশিক্ষা মানে যে কোনো ধরনের উচ্চতর প্রশিক্ষণটাই উচ্চশিক্ষা। ক্লিনিক্যাল চিকিৎসকরা কিন্তু তাদের মধ্যে যতটুকু পদোন্নতির সুযোগ আছে জনস্বাস্থ্য চিকিৎসকের তাও নাই। তারা ওই মেডিকেল অফিসার হিসাবে সেখানে করেন, মানে তারা অবসর নেন। বরিশালে বালুমহলে কোস্টগার্ডের অভিযান নিয়ে প্রশ্ন। গ্রেফতার ৬ জনকে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ ইজারাদারের স্বজনদের। টাকা দিয়ে গেছি ওখানে, সেটার এটা চক্রান্তভাবে এই কাজটা করছে, ক্ষতিগ্রস্ত করছে আমাদের। এবং আমরা এখন এমন অবস্থায় আছি, মানে আমরা সারাক্ষণে আতঙ্কে থাকি কখন কি হতে পারে। লাখ লাখ ফুট ঘন ফুট বালি উত্তোলন করতেছে, যা স্থানীয়ভাবে অনেক ক্ষতি। কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে বিলীন ঘরবাড়ি, ফসলের জমি, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ। নদীর গতিপথ পরিবর্তনেই এমন ভাঙন বলছে পানি উন্নয়ন বোর্ড। গাড়ি ডেইলি ১,০০০-১,৫০০ গাড়ি যায়, কিন্তু ওখান তো বিচ্ছিন্ন হয়ে জমি নদী যাওয়া লাগে। এই যে রাস্তার যে বেহাল দশা, আমরা আসলে যাতায়াত করার মতো কোনো অবস্থা নাই। চরের ওইখানে পানিটার ধাক্কা লেগে এই পারে ভাঙনের তীব্রতাটা একটু বেশি, এই কারণে মূলত এই জায়গাটা ভাঙনটা ত্বরান্বিত হয়। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালেও গাজায় আগ্রাসী ইসরায়েল হামলায় নিহত ৮৪। ফিলিস্তিনিদের সাহায্যে নামে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ জর্ডানের বিরুদ্ধে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। টানা দ্বিতীয় দিনের মতো কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থার নিশ্চিত ও আবাসন বৃত্তি সহ ৩ দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার রাত থেকে কাকরাইলে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। অনেকে সড়কেই শুয়ে রাত কাটান। শিক্ষার্থীদের অভিযোগ, অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেয়া হলেও তার বাস্তবায়ন হয়নি। এবার প্রতিশ্রুতি নয়, ৩ দফা দাবির পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া ক্যাম্পাসে ফিরবেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। যদি এই দাবি আদায় হতে ১ মাসও লাগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় না করে আর ক্যাম্পাসে ফিরবে না। এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এবং আমরা ভবিষ্যতেও দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করব। এই যে উপদেষ্টারা বসে আছেন, আমি মনে করব এরা শুধু আনুষ্ঠানিকতা দেখাচ্ছে। এই বিষয়ে আরো খবর জানবো। কাকরাইল থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী শামীম রেজা। শামীম, আপনি তো সেখানকার খোঁজ খবর রাখছেন, একটু জানতে চাই, শিক্ষক শিক্ষার্থীরা তো রাতভর থেকেই সেখানে অবস্থান করছেন, এখন কি পরিস্থিতি একটু জানাবেন? হ্যাঁ ছোঁয়া, রাতভর আসলে শিক্ষার্থীরাই এখানে অবস্থান করেছেন এবং তারা তাদের সেই শান্তিপূর্ণ অবস্থান এখন ধরে রেখেছেন। তারা বলছেন যে তাদের যে ৩ দফা দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসলে তারা তাদের এই অবস্থান থেকে কোনোভাবেই সরবেন না। তবে তারা বারবারই যেটা বলার চেষ্টা করছেন, তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন যেন কোনোভাবেই বিতর্কিত করার চেষ্টা না করা হয়। তারা বলছেন যে আসলে তাদের এই আন্দোলনটাকে অলরেডি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে কোনোভাবে বিতর্কিত না করতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলছেন তাদের এই অবস্থান, তাদের এই দাবি সব সরকারকে মেনে নেওয়ার দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে তারা
তারা আসলে তাদের যে 3 দফা দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ যাবতীয় যে দাবিগুলো তারা করছেন, সেই দাবিগুলো যদি একটু জানায়, তারা আসলে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি, যা 2025-26 অর্থবছর থেকেই কার্যকরের দাবি জানিয়েছেন। এবং দ্বিতীয় যে দাবি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 25-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছেন। এবং সর্বশেষ এবং তৃতীয় যে দাবি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন। এছাড়াও তারা যেটা বলছেন যে গতকালের ঘটনা, দুপুরের দিকে শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেটাও তারা বিচার দাবি করেছেন এবং তারা বলছেন এই হামলা অবশ্যই পরিকল্পিত এবং আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে নস্যাৎ করারই একটা প্রচেষ্টা। তো তারা আসলে বলছেন যে গতকালের যে ঘটনা, সেই ঘটনায় তারা বিচার দাবি করেছেন এবং সেই ঘটনার অবশ্যই বিচার করতে হবে এমনটাই বলছেন। একই সাথে উপদেষ্টা মাহফুজ আলমের উপর যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় তারা বলছেন যে এমন ধরনের ঘটনা আন্দোলন চলাকালীন নানা অ্যাঙ্গেল থেকে হতে পারে, তবে এখানে কোনোভাবে শিক্ষক এবং শিক্ষার্থীরা জড়িত নয়, এমনটাই দাবি করছেন এবং এ ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন। জি, ধন্যবাদ শামীম সেই খোঁজ খবর আমাদের জানানোর জন্য। বুধবার রাতে উপদেষ্টা মাহফুজ আলমের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বৈঠক হয়েছে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় মাহফুজ আলমের ওপর বোতল ছুঁড়ে মারার ঘটনা ঘটে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। দাবি পূরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার বিকাল 5টায় 3 দফা দাবি নিয়ে যমুনায় যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল। বৈঠক করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ কয়েকজনের সাথে। 4 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত 9টায় গণমাধ্যমে কথা বলতে আসেন মাহফুজ আলম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এ সময় উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল ছোড়ার ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত ব্যক্তির পরিচয় মিলেছে। জানা যায় হোসেন নামের ওই ব্যক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। পরে গণমাধ্যমে কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির বিষয়ে সরকার কথা বলতে প্রস্তুত, তবে বাস্তবায়নে সময় লাগবে। কথায় কথায় যমুনায় যাই এ ধরনের আন্দোলন করা থেকে বিরত থাকার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। আশা করি যে দ্রুতই প্রধান উপদেষ্টার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্টেক হোল্ডারদের সাথে বসার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে। চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব, যথেষ্ট হয়েছে। পরে এক ফেসবুক পোস্টে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কোনো হামলা ও বল প্রয়োগ না করতে ডিএমপি কমিশনারকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার নিন্দা জানায় হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও উমামা ফাতেমা। শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান তারা। তবে উপদেষ্টা মাহফুজ আলমের কথায় আশ্বস্ত হয়নি আন্দোলনকারীরা। তারা জানায় তথ্য উপদেষ্টার উপর বোতল ছোড়ার দায় নেবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। উনি যে কথা দিয়েছিলেন, উনি বলবেন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে তুলে ধরবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা, উনি সেটা তুলে ধরেছেন। তো আমরা এটাই আর কি আমি তোমাদেরকে জানালাম। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটা আমাদের অগোচরে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এটা আমরা বিশ্বাস করি যে আমাদের আন্দোলনকে সাবোটাজ করার জন্য এই কাজটি সুকৌশলে করা হয়েছে। আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। যদি এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সকল দায়িত্ব উপদেষ্টা মহোদয় এবং এই সরকারকে নিতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়ে কাকরাইল মোড়ে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের নিজ গ্রামে দাফন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে। রাতে বেলকুচির সরাতৈলে মরদেহ পৌঁছালে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কোনোভাবেই থামানো যাচ্ছে না স্বজনদের আহাজারি। শেষবারের মতো শাম্যকে দেখতে ভিড় জমায় প্রতিবেশীরা। স্মরণ করেন মেধাবী এই শিক্ষার্থীকে। বাদেশা দ্বিতীয় দফা জানাজা হয় শাম্যের। স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যের মৃত্যুতে আজ শোক দিবস ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আজ বেলা 1টা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে ছুরিকাঘাতে মারা যান শাম্য। এই ঘটনায় বুধবার গ্রেফতার হওয়া 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা বর্ষাল মিছিল হওয়ার প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। গতরাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে স্থানীয়রা জানান, হঠাৎ করেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মিছিল বের করে ছাত্রলীগের এক দল নেতাকর্মী। পরে কিছু দূর এগিয়েই মিছিলটি শেষ করে চলে যায় তারা। কেবল পোস্ট গ্র্যাজুয়েশনই পদোন্নতি মিলবে না চিকিৎসকদের। এজন্য ক্রেডিট বা পয়েন্ট ব্যবস্থা চালুর কথা বলছে সংস্কার কমিশন। সিভিল সার্জনের দেয়া মূল্যায়ন, গবেষণা প্রকাশনা, সেমিনার বা কোর্সে যোগদানের সমন্বিত যোগ্যতার ভিত্তিতে হবে পদোন্নতি। চিকিৎসকরা বলছেন, এ প্রস্তাবনা বাস্তবায়নে চ্যালেঞ্জ অনেক। নতুন চিকিৎসকদের চাকরি শুরু হয় গ্রামেই, কিন্তু 3 বছরের শর্ত শেষ হওয়ার আগেই হাঁসফাঁস করেন শহরে আসার জন্য। এর পেছনে চিকিৎসকদের প্রধান যুক্তি পদোন্নতি জটিলতা। শর্ত অনুযায়ী পোস্ট গ্রাজুয়েশন না করলে পদোন্নতি মিলবে না। আবার গ্রামে এই ডিগ্রি নেয়ার সুযোগ নেই। ফলে রোগী সেবার চেয়ে সনদ জোগাড়ে মনোযোগ দেন সবাই। এবার চিকিৎসকদের পদোন্নতির যোগ্যতার মাপকাঠিতে পরিবর্তন আনতে চাইছে সংস্কার কমিশন। পয়েন্ট বা ক্রেডিটের ভিত্তিতে নির্ধারিত হবে উচ্চ পদের যোগ্য চিকিৎসক। যার পয়েন্ট বেশি, প্রমোশন দৌড়ে এগিয়ে থাকবেন সেই চিকিৎসক। তাদের এই উচ্চশিক্ষার ব্যবস্থাটা শুধু আমরা একটা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। এটা কিন্তু তা নয়। উচ্চশিক্ষা মানে যে কোনো ধরনের উচ্চতর প্রশিক্ষণটাই উচ্চশিক্ষা। হ্যাঁ, ডিগ্রি একটা মাপকাঠি হতে পারে। আরেকটা মাপকাঠি যেটা হতে পারে, আপনি যখনই একটা ট্রেনিং করলেন, এই ট্রেনিংটার একটা ক্রেডিট থাকবে। যে ধরেন ক্রেডিটটা 5, তো এটার মাধ্যমে আমার একটা ক্রেডিট জমা হবে এবং সেইটার মানের উপরে ভিত্তি করে একটা কম্পিটিশন হবে। এজন্য সিভিল সার্জনকে আরও বেশি ক্ষমতা দেওয়ার পক্ষে কমিশন। পাশাপাশি অনলাইন প্রশিক্ষণ, জার্নালেও মিলবে পয়েন্ট, যাতে নিজেকে আরও বেশি আপডেট ও দক্ষ রাখতে সচেষ্ট হন চিকিৎসকরা। সিভিল সার্জনের ওই অথরিটি থাকতে হবে যে তার যে স্টাফ, তার অনুমতি ছাড়া, তার ছুটি দেওয়া ছাড়া বা শিক্ষা ছুটি হোক বা কোনো কারণে হোক, এইটা সে ছাড়া আর কেউ দিতে পারবে না। আপনি নিয়ন্ত্রণ করবেন ডিজি অফিস বা মন্ত্রণালয় থেকে, আর সিভিল সার্জনকে ঠুটু জগন্নাথ ওখানকার হেড করে রাখবেন, তাইলে তো হবে না। প্রত্যেকেরই পদোন্নতি হওয়া উচিত। যার চিকিৎসা ক্ষেত্রে অবদান আছে, অভিজ্ঞতা আছে, কর্মদক্ষতা আছে তারও ক্ষেত্রে, এবং যিনি শিক্ষা দান করছেন তার যতগুলো গবেষণা আছে, যতগুলো তার আসলে পাবলিকেশন আছে, সেগুলো আছে যথেষ্ট। কাজে দুই দিককেই আসলে একসাথে করা খুবই জরুরি ছিল। পদোন্নতির ধরন পাল্টালেও তার বাস্তবায়ন নিয়ে সংশয় আছে কারো কারো। তাদের মতে, তদবির বন্ধ করার সদিচ্ছা না থাকলে নিয়মের বেড়াজালে আটকে রাখা কঠিন। আবার ডিগ্রি থাকলেও বিষয়ভিত্তিক পদ না থাকায় আটকে যায় প্রমোশন। ক্লিনিক্যাল চিকিৎসকরা কিন্তু তাদের মধ্যে যতটুকু পদোন্নতির সুযোগ আছে জনস্বাস্থ্য চিকিৎসকের তাও নাই। তারা ওই মেডিকেল অফিসার হিসাবে সেখানে করেন, মানে তারা অবসর নেন। তাদের উচ্চশিক্ষার সুযোগ, তাদের ভিন্ন ধরনের যে অভিজ্ঞতা, তাদের যে গবেষণার ভিন্ন ধরনের ক্ষেত্র, সেগুলো কিন্তু এখানে লালন করা হয় না। সবশেষ হিসেবে শহরে প্রতি 393 রোগীর জন্য একজন, আর গ্রামে এই হার প্রতি 2889 রোগীর জন্য একজন চিকিৎসক। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে, তাই জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মহানগরী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মঈন খান এসব কথা বলেন। ছাত্ররা দেশ পরিচালনার কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে 18 কোটি মানুষ তথা বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে বলে মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা। আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে তরুণদের সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। এই সময়টা যদি তোমরা নষ্ট করো, এই সময়টা যদি তোমরা লেখাপড়ার পরিবর্তে রাস্তায় গিয়ে তোমরা হই হুল্লোড় করো, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে তোমাদের উপরে যে দায়িত্ব আসবে, বাংলাদেশের 18 কোটি মানুষকে পরিচালনার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপির স্থায়ী একটি অফিস ও 3টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। পুলিশ জানায়, আধিপত্য বিরাজ নিয়ে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ও জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ফারুক রায়হানের মধ্যে বিরোধ চলছিল দীর্ঘদিন। বুধবার বিকেলে পুঠিয়ার একটি জলমহালের টেন্ডারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরের রাতে পুঠিয়া বাজারে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ায় তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এক দলের বাধায় পণ্ড হয়ে গেছে বগুড়ায় উদীচীর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি। বিকেলে শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে এ ঘটনা ঘটে। পরে ওই দলটির সমর্থকরা টেম্পল রোড এলাকায় উদীচীর সাইনবোর্ড খুলে ফেলে। স্থানীয়রা জানায়, শাহবাগে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিভিন্ন জেলায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। বগুড়াতেও উদীচী সেই আয়োজন করে। এমন সময় একটি দল সেখানে আনুষ্ঠানিকতা বন্ধে উদীচীর লোকদের চাপ দেয়। পরে বাক বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি। ফ্যাসিবাদ বিরোধী একটি মঞ্চ, তারা একটি প্রোগ্রাম করছিল যে তারা এই বিষয়ে তাদের একটি কার্যক্রম ছিল যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শিকড় চিরতরে নির্মূল করে দেওয়ার জন্য। তো এই 2 পক্ষের মধ্যে আসলে একটি উত্তেজনার সৃষ্টি হয় খোকন পার্কে। আসলে আমাদের পুলিশের সহযোগিতা আমরা আসলে 2 পক্ষের মাঝখানে গিয়ে তাদেরকে নিবৃত্ত করতে সমর্থ হই। কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ভারপ্রাপ্ত এক ইউপি চেয়ারম্যান সহ 2 পুলিশ সদস্য। বুধবার বিকেলে ধলঘাটা ইউনিয়নের দক্ষিণ মুহুরী ঘোনা বুড়িরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি তদন্তের কাজ শেষে ফিরছিলেন তারা। এ সময় ধলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল সহ 2টি সিএনজিতে ফিরছিলেন তারা। বুড়ির ঘাটা এলাকায় পৌঁছানোর পর আতাহার ইকবালের গাড়ির গতি রোধ করে 15 থেকে 20 জনের একটি গ্রুপ পরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় পুলিশ সদস্যরা গেলেও তাদেরকেও কিল ঘুষি দেয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতাল নেওয়া হয়। আতাহার ইকবাল জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান বাচ্চু ও তার লোকজনের কাছ থেকে বিভিন্ন সময় হুমকি পাচ্ছিলেন তিনি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। গ্রাহকের বেশে রংপুর মহানগরীর একটি জুয়েলার্স স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা হয়েছেন 5 নারী। বুধবার নগরীর বেদপট্টির অনিন্দ বসাকের মালিকানাধীন লক্ষ্মী জুয়েলার্সে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, লক্ষ্মী জুয়েলার্সে প্রথমে 3 জন, পরে আরও 2 জন নারী গ্রাহক আসে। এ সময় 2 জন গহনা ওয়াশ করার জন্য কর্মচারীদের বাইরে পাঠায় এবং অপর নারীরা অন্য কর্মচারীদের গহনা দেখার কাজে ব্যস্ত রাখেন। এই সুযোগে ক্যাশের পাশে থাকা স্বর্ণের একটি বাক্স নিয়ে বের হয়ে যায় তারা। মালিকের দাবি, বাক্সে প্রায় 100 ভরি স্বর্ণ ছিল, যার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বরিশালের 27টি বালুমহলের মধ্যে একটি হিজলা উপজেলার সৈয়দখালী শাওরা। বালুমহলটি নিয়ে জল খোলা কম হয়নি। দরপত্র জমা দেয়া নিয়ে মামলা থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ের 11 নেতার পদ স্থগিত হয়েছে। জেল খেটেছে কয়েকজন। এবার সেই বালুমহলে কোস্টগার্ডের অভিযান ঘিরে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।
যদিও কোস্টগার্ডের দাবি অবৈধভাবে বালু উত্তোলন চলছিল সেখানে, তবে ইজারাদারের স্বজনদের অভিযোগ একটি চক্র পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে হিজলার সৈয়দখালী শাওরা বালুমহালের ইজারা পায় আরবি এন্টারপ্রাইজ। ইজারা মূল্যের প্রায় 16 কোটি 38 লাখ টাকা সরকারি কোষাগারে জমাও দেয় প্রতিষ্ঠানটি। 1 মে থেকে শুরু হয় বালু উত্তোলন। গেল রোববার হঠাৎ সেখানে অভিযান চালায় কোস্টগার্ড। ইজারাদার আবুল বাসেত সহ 6 জনকে আটক করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকালে 53টি ড্রেজার, 36টি বাল্কহেড, নগদ 1,12,98,240 টাকা, 20 গ্রাম গাঁজা, চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পিডবোট সহ 6 জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। ইজারাদারের স্বজনদের অভিযোগ, বালুমহাল টেন্ডার প্রক্রিয়ার শুরু থেকেই নানা ষড়যন্ত্র চলছিল। একটি চক্র পরিকল্পিতভাবে তাদের ফাঁসিয়েছে। টেন্ডার পাইছি বৈধ টাকা দিয়ে গেছি ওখানে, সেটার এটা চক্রান্তভাবে এই কাজটা করছে, ক্ষতিগ্রস্ত করছে আমাদের। এবং আমরা এখন এমন অবস্থায় আছি, মানে আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি কখন কী হয়ে পড়ে, কারণ তাদের সন্ত্রাসী বাহিনী আছে, তাদের বড় একটা ক্যাডার বাহিনী আছে, প্লাস কোস্টগার্ড মিলে ক্ষতিগ্রস্ত করছে। অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কোস্টগার্ড দক্ষিণ জোনের ঊর্ধ্বতন কেউ। কিছু জানা নেই দাবি ইউএনওর। আমি তো ওখানে ছিলাম না অভিযানের সময়, তারা কি বালুমহলের সীমানার বাইরে ছিল কিনা সেটা হয়তো বা তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। ওখানে ছিল শুধু কোস্টগার্ড নিজেরাই, আর হলো ছিল ওই যে ওইখানকার যে লোকজন যারা ধরা পড়ছে। এর আগে স্থানীয়দের দাবির মুখে টানা 2 বছর বালুমহালটির ইজারা বন্ধ ছিল। আবারও ছড়িয়েছে ভাঙন আতঙ্ক। লাখ লাখ ফুট ঘন ফুট বালি উত্তোলন করতেছে, যা স্থানীয়ভাবে অনেক ক্ষতি। 1-150 ড্রেজার লাগাইয়া পুরা নদীতে কোনো জাল ফালানোর কোনো ব্যবস্থা নাই। নদী ভাঙ্গন দর্শে এবং ভাঙ্গা যাইতে আছে। এদিকে অভিযানে আটক 6 জনের বিরুদ্ধে মামলা করেছে কোস্টগার্ড। সম্প্রতি আদালতে তাদের হাজির করা হলে ডিম নিক্ষেপ করে একটি পক্ষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সিলেটে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে 3 বছর আগে নির্মিত শেরপুর বালাগঞ্জ সড়ক। নদীগর্ভে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি। ভোগান্তিতে প্রায় 20 গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের মতে নদী গতিপথের পরিবর্তনেই এমন ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে সংস্কার প্রক্রিয়া শুরু করা হয়েছে। চোখের পলকেই সেতুসহ নদীগর্ভে বিলীন শেরপুর বালাগঞ্জ সড়ক। অথচ কেবল 3 বছর আগেই কুশিয়ারা নদীর উপর 9 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সড়কটি। সিলেটের বালাগঞ্জ থেকে সরাসরি শেরপুর উপজেলায় যেতে এই সড়কের উপর নির্ভরশীল ছিল প্রায় 20 গ্রামের মানুষ। এখন নদী ভাঙনের ভয়াবহতার অন্যতম ক্ষতচিহ্ন এটি। 30-35 মানুষই বাদি আওয়া যাওয়া করে, গাড়ি ডেইলি 1000-1500 গাড়ি যায়, কিন্তু ওখান তো বিচ্ছিন্ন হইয়া হোক জমি নদী যাওয়া লাগে, ও নদী যাওয়া লাগে, কিছু বৃষ্টি হইলে আর যাওয়া হইতো না। এই যে রাস্তার যে বেহাল দশা, আমরা আসলে যাতায়াত করার মতো কোনো অবস্থা নাই। দেখেন আসলে রাস্তা প্রতিনিয়তই নদী ভাঙ্গন নিয়ে যাচ্ছে। কয়েক হাজার গাড়ি, হাজার হাজার গাড়ি আজার মানুষ এখন ফেঁকে দিয়ে আর যাও জমি নিদি, মানুষ বড় কষ্ট, আমরাও বড় কষ্ট করতাম। শুধুমাত্র এই সড়ক কিংবা বৃষ্টি নয়, নদীগর্ভে বিলীন হয়েছে স্থানীয়দের বসতভিটাও। তাদের দাবি, আগে থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এমন দুর্ভোগের মুখোমুখি হতে হতো না তাদের। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এই ভাঙন। বালাগঞ্জের ফাজিলপুর এলাকায় যেখানে এলজিডির রাস্তা ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে, তো এই জায়গাটা আসলে নদীটা স্ট্রেইট এসে এখানে একটা শার্প ব্যান্ড হয়েছে এবং অপোজিট পারে একটা বড় চর আছে। তো চরের কারণে যে ওই চরের ওইখানে পানিটার ধাক্কা লেগে এই পারে ভাঙনের তীব্রতাটা একটু বেশি। এই কারণে মূলত এই জায়গাটা ভাঙনটা ত্বরান্বিত হয়। ভাঙন প্রতিরোধে এরই মধ্যে ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে 2 সংস্থার সমন্বয়ে সংস্কার কাজে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে এলজিইডি। সময় লাগবে, কারণ এটা তো আসলে যৌথ কাজ, একটা আছে পানি উন্নয়ন বোর্ডের, একটা এলজিইডি। মানে ওরা না করলে আমরা ওই করে লাভ হবে না। তো ওইটা আমি অলরেডি অফিসিয়ালি প্রসেস করছি। এখন ওইটা চিন্তা আসলে আমরা ট্রিটমেন্ট অপশনটা জেনে আমরা বরাদ্দ নিয়ে কাজ শুরু করবো। এই সড়ক দিয়ে প্রতিদিন 500 থেকে 1000-এর মতো ছোট বড় গাড়ি চলাচল করে। তাই শুধু সংস্কার নয়, ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি বালাগঞ্জবাসীর। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।
গ্রামে ছিল না চলাচলের সড়ক পথ, বারবার জনপ্রতিনিধি আর প্রশাসনের কাছে ধর্নায়ও মিলেনি বরাদ্দ। এতে দৈনন্দিন চলাচলে যাতায়াত দুর্ভোগের ছিল না শেষ। এমনই পরিস্থিতিতে মুন্সিগঞ্জের ঢালিকান্দি গ্রামবাসী নিজেরাই এবার তৈরি করছে গ্রামে চলার রাস্তা। প্রবাসীরা যোগাচ্ছে অর্থায়ন, আর গ্রামের তরুণ যুবকরা দিচ্ছে স্বেচ্ছাশ্রম। সামাজিক জাগরণের প্রতিচ্ছবি বলছে উপজেলা প্রশাসন। ভ্যাকুম মেশিনের সাথে সমানতালে কোদাল, শাবল দিয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ। এমন চিত্র মুন্সিগঞ্জ সদর উপজেলার ঢালিকান্দিতে। তবে সরকারি বরাদ্দে নয়, নিজেদের উদ্যোগে রাস্তা নির্মাণ করছে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, বছরের পর বছর জনপ্রতিনিধি আর সরকারি দপ্তরে ধর্ণা দিলেও মিলেনি সুফল। দুর্গম গ্রামটিতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। এমন পরিস্থিতিতে নিজ উদ্যোগে রাস্তা বানাচ্ছে তারা। আর্থিক সহযোগিতা করছে প্রবাসীরা। রাস্তাঘাট কিছুই পাই নাই, ব্রিজ পাই নাই। এখন আমরা নিজের উদ্যোগে প্রবাসী কল্যাণ আমরা করতেছি কাজটা। ডাক্তারখানা যাওয়া যায় না, কোনো গাড়ি নাই, পথ নেই, আমার রাস্তা কোনো কিছু নেই। আমরা বিগত বিরেছে, আমরা তরুণরা বিনা স্বার্থে এলাকার উন্নয়নের জন্য রোদের মধ্যে কাজ করতে আছি। আমাদের উদ্দেশ্য এটাই যে জনগণের ভালো হোক। সড়কের কাজ শেষ হলে উপকার ভোগ করবে 8 গ্রামের মানুষ। এতে বেশ খুশি স্থানীয়রা। তবে রাস্তার পাশাপাশি খালের উপর সংযোগ সেতুর জন্য সরকারের প্রতি আহ্বান স্থানীয়দের। রাস্তাটা বাইরে খুব সুবিধা হইতাছে, আমার খুশি লাগতাছে, আমার ফুর্তি লাগতাছে। লাশ নিয়ে যাওয়ার জন্য সুবিধা হইব, হসপিটালে যাওয়ার জন্য সুবিধা হইল। এই জন্য আমাদের একটা ব্রিজ দরকার। যদি আমাকে একটা সরকারে এই সড়কটাতে আমরা যদি খালার পার আমাকে একটা ব্রিজ দেয়, তাহলে মনে করেন আমরা সবাই যাইতে পারবো, আসতে পারবো, আমাকে একটা সুবিধা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এমন উদ্যোগ সামাজিক জাগরণের প্রতিচ্ছবি। পরবর্তী প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি। তারা অনেক দূরে এগিয়ে গিয়েছেন নিজের চেষ্টায়। এটা নিঃসন্দেহে আমরা বলবো যে এটা সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ। এখন আমরা যদি তাদের সাথে থাকতে পারি, আমরা মনে করব আমরা নিজেদেরকে সার্থক মনে করব তাদের পাশে থাকতে পারলে। তো আমরা চাই তাদের কোনো এক কার্যক্রমের অংশ হতে। 1.5 কিলোমিটার রাস্তাটি তৈরিতে $1.5 কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানান এলাকাবাসী। প্রবাসীদের আন্তরিকতা আর নিজেদের প্রচেষ্টায় ঢালিকান্দিতে তৈরি হচ্ছে এই সড়ক। চলাচলের এই পথ আরো সুগম করতে বাকি সংকটটুকু নিরসনে সামনে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা এখন এলাকার সকলের। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। চাষি ও ব্যবসায়ীদের তোপের মুখে সাতক্ষীরার হিমসাগর আম ক্যালেন্ডার পরিবর্তন করেছে জেলা প্রশাসন। নির্দেশনা ছিল 20 বের আগে গাছ থেকে পাড়া যাবে না হিমসাগর। এর মধ্যে আম পাকতে শুরু করায় 5 দিন এগিয়ে আজ থেকে হিমসাগর সংগ্রহের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতক্ষীরার সুলতানপুর বাজার। বুধবার এই বাজার ছিল হিমসাগর আমের সয়লাব। প্রশাসনিক নির্দেশ উপেক্ষা করে এভাবেই আম বিক্রি করতে আসেন আশপাশের চাষি ব্যবসায়ীরা। এক পর্যায়ে বাজারে বিক্ষোভ করেন তারা। আম তো গাছে রাখতে পারতেছে না, এত টেম্পার, আম সব পেকে গেছে সব। তাহলে আমাদের তো এমনি মরি যেতে হবে, তো ওর চাইতে আমরা বাজারে আম নিয়ে আসি, এমনিতে আমাদের মেরি দিক। বাগানে মরার চাইতে আমাদের বাজারেই মেরি দিক। 2025 সালে কেন ডেটটা এত পিছানো হলো? আমাদের আম তো পরিপক্ক, আমাদের আম সে বাগান পরিদর্শন করুক, সে বাজার পরিদর্শন করুক, আমে তো কোনো কেমিক্যাল নাই, আম তো গাছ থেকে পেকে পড়ছে। বাজারে প্রতিমন আম বিক্রি হয়েছে 1800 থেকে 2200 টাকায়। চাষিরা বলছেন সঠিক সময়ে আম সংগ্রহ করতে না পারায় লোকসান হচ্ছে তাদের। আম পাড়ার সময় নির্ধারণ নিয়ে গাফিলতির অভিযোগ করেন তারা। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের অপসারণ দাবি করা হয়। বর্তমান বাজারে 2000, 2500, 2200, 1800 টাকা পর্যন্ত মাল আছে। এই প্রায় 20 মনের মতন আম তলা থেকে কুটি নিয়ে আসছি। আমরা কৃষক কোথায় যাবো? ডেট যদি 20 তারিখে থাকে, গাছের গায়ে আম থাকবে না, এই আম সমস্ত তলায় চলে যাবে আর কৃষক একদম বইরে যাবে। দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক। আগের সিদ্ধান্ত বদলে জানানো হয় 15 মে থেকে সংগ্রহ করা যাবে হিমসাগর আম। প্রাকৃতিক কারণে হয়তো বেশি গরম পড়েছে, সেজন্য হয়তো আমরা একটু সামনে আমরা এগিয়ে নিচ্ছি। আর যেহেতু কৃষকের দাবি এবং বিভিন্ন পর্যায় থেকে আমাদের কাছে এসছে, যে আমরাও চাই না যে আসলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক, কারণ এই আমের সাথে তাদের অনেক পুঁজি এবং আর্থিক লগ্নির ব্যাপার কিন্তু জড়িত। আমরা যে হিমসাগর আমটা আমরা 20 তারিখ সময় দিয়েছিলাম, তাহলে এটা আমরা একটু 5 দিন এগিয়ে নিয়ে আসলাম। জেলার আমের সুনাম রাখতে গাছ থেকে পরিপক্ক আম সংগ্রহের অনুরোধ জানান জেলা প্রশাসক। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।
পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর জনপ্রিয় উঠেছে। পাবনার কৃষকরা দাবি তুলেছেন জেলায় আরও মডেল ঘর তৈরির জন্য। বলছেন বিপুল পরিমাণ পেঁয়াজ সংরক্ষণ করা গেলে উৎপাদন খরচ তোলা নিয়ে তাদের চিন্তা কমে আসবে, পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা। এতে করে বছর জুড়েই বাজার স্থিতিশীল থাকবে। কর্মকর্তারা বলছেন প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ বাড়ানো হলে কৃষক পর্যায়ে সেবা বিস্তৃত হবে। পাবনার সুজানগর, সাথিয়া এবং চাটমোহরের বিস্তীর্ণ এলাকাতে আবাদ হয় পেঁয়াজের। তবে সংরক্ষণের অভাবে ভালো দাম পান না সেখানকার কৃষকেরা, পচে নষ্ট হয়ে যায়। ঘাটতি পূরণে আমদানি করতে হয় প্রতি বছর। তাই পেঁয়াজের সমৃদ্ধ এলাকায় জোরদার করা হয়েছে সংরক্ষণ কার্যক্রম। 2022-23 অর্থবছর থেকে শুরু হয়েছে মডেল ঘর তৈরি। এখানে তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণে হাইগ্রোমিটার এবং ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এতে পেঁয়াজ ভালো থাকে প্রায় 9 মাস পর্যন্ত। সফলতা পাওয়ায় আরও বেশি মডেল ঘর বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু আমাদের দেশে যেগুলো আমরা ঘরের সাঙ্গাই তুইছি, ওই পেঁয়াজটা দেখা যায় কি হাত দিলি একটু নরম নরম লাগে, তো তাদের দেখে দিয়ে একটা পচা পচা ভাব দেখা যায়। আমাদের পেঁয়াজ আদি বইতে রাখলে আমাদের পেঁয়াজ মনে করেন ওই ঘাটতি হয় আর কি। দেখা যায় 1 মণ রাখলে দেখা যায় এমন বছর 10 কেজি কমে, এমন বছর 15 কেজি, আবার মানে 20 কেজি, মানে 50%ও দেখা যায় ঘাটতি, মানে শুকায় যায় বা পচে যায়। এই ঘরটা পাওয়ার পরে এই ঘরে পেঁয়াজ রাখতেছি, ঘরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাচ্ছে, পেঁয়াজটা খুব ভালো থাকছে, মান ভালো থাকতেছে, পচন কম ধরে। এতে মোটামুটি আমরা খুবই লাভবান হচ্ছে আর কি। যে মডেলিং ঘর, এটা যদি আমাদেরকে আরও বেশি দেওয়া হয়, এতে করে আমরা কৃষক লাভবান হব। সনাতন পদ্ধতিতে সংরক্ষণ করলে পচে যাওয়ার শঙ্কা থাকে, আর মডেল ঘরে অনেকদিন সংরক্ষিত থাকায় এর ব্যাপক চাহিদা রয়েছে। নির্মাণ উপাদান হিসেবে এখানে বাঁশ ব্যবহার করা হয়েছে। বাঁশের কারণে টেম্পারেচারটা আরও বেশি কন্ট্রোলে থাকে। এভাবে আমাদের ভেন্টিলেশন বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং ন্যাচারাল। এখানে কিন্তু যদি আমাদের কারেন্ট না থাকে তাও কিন্তু খুব বেশি সমস্যা হবে না। এই প্রকল্পটা আরও 1 ট্রাম বৃদ্ধি করা হয়, তাহলে আমরা কৃষকদের মাঝে এই পেঁয়াজ সংরক্ষণের আন্দোলনটা ছড়াই দিতে পারলে তারা যেমন উপকৃত হবে, দেশ উপকৃত হবে এবং ভোক্তা সাধারণ উপকৃত হবে। পাবনায় কৃষক পর্যায়ে 185টি মডেল ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। রাঙামাটির বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মের সুস্বাদু ফল লিচু। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে। চাহিদা বেশি থাকায় কেনার জন্য পাইকাররা ভিড় করছেন পাহাড়ে। এবার লিচুর ফলন তুলনামূলক কম, আকারেও ছোট, তারপরও ভালো দাম পাচ্ছেন বাগানীরা। পাহাড়ে উৎপাদিত লিচুর চাহিদা দেশ জুড়ে। রাঙামাটি সদর, লংগদু, কাপ্তাই সহ বিভিন্ন স্থান থেকে লিচু মিলছে বাজারে। নিতে আসছেন ঢাকা ও চট্টগ্রামের ব্যাপারীরা। গতবারের তুলনায় উৎপাদন কম হলেও ভালো দাম পাচ্ছেন বলে দাবি বাগানীদের। লিচু অন্যান্য বছরের তুলনায় এবছর 110-20, এর আগে তো 80 টাকা, 70 টাকা, 60 টাকা বিক্রি হয়েছে। এবছর মোটামুটি লাভজনক। 70-75 লিচু হয়েছে। মোটামুটি আগের চেয়ে এবছরে দাম অনেকটা বেশি পেয়েছে, ডবল পেয়েছে। প্রতি হাজারে 1500 টাকা, 1600 টাকা এরকম বিক্রি করা হয়েছে। বাগানীরা বোটে করে রাঙামাটির সমতা ঘাট ও পৌর ট্রাক টার্মিনালে আনার পর সেখান থেকে পাইকাররা নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। চাহিদা বেশি হওয়ার কারণ হলো এখানকার লিচুগুলো কিন্তু আসলে মিষ্টি। পাহাড়ের লিচুগুলো একটু মিষ্টি, যার কারণে একটু চাহিদা বেশি। সংগ্রহ করি, ঢাকায় নিয়ে যাই, অন্য জায়গায় নিয়ে যাই। আছে চাহিদা মোটামুটি ভালোই। ফেনী দিই, নিমসা দিই, তারপরে কারণ বাজার দিই, এই মিরপুর দিই। এই মৌসুমে শুধুমাত্র রাঙামাটি জেলাতেই এবছর 12,000 টন লিচু উৎপাদন এবং অন্তত 3,60,00,000 টাকার ব্যবসা হবে বলে আশা কৃষি বিভাগের। স্থানীয় জাত যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে এখন, সেগুলো কিন্তু এখন ম্যাচিউর হয় নাই। সাধারণত চাষিরা ভালো দাম পাওয়ার আশায় আগাম এই লিচুগুলি ভেঙে নিয়ে আসতেছে। লিচুর যে বিয়ারিং ছিল, এবার কিন্তু লিচুর বিয়ারিং কত বছরের তুলনায় কিছুটা কম বলে মনে হচ্ছে। রাঙামাটিতে এবার 1,900 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা 8.5 টন করে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। অলস সময় কাটানোর জন্য ঝিনাইদহে নির্মাণ করা হয়েছে এক ঘর। অলসতাকে উদ্বুদ্ধ করতে ঘরটিতে দিনভর সময় কাটান গ্রামের কিছু মানুষ। সুযোগ পেলে কর্মঠরাও এসে যোগ দেন। ঘরের পরিধি বাড়াতে তৈরি হয়েছে অদ্ভুত নামের এক সংগঠনও। তবে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন না বিষয়টিকে।
কথায় আছে নেই কাজ তো খই ভাজ, কিন্তু এখানে যেন তারও দরকার নেই। কাজ না থাকলেই শুয়ে বসে আরাম করে সময় কাটান। ঘরের মালিকানা রাখা হয়েছে কর্মনিরুৎসাহিত সংগঠনের নামে। ভিন্নধর্মী এই ঘরের দেখা মিলবে ঝিনাইদহ কালীগঞ্জের বুজরুকমন্দিয়া গ্রামে। গ্রামবাসীর দাবি, এলাকায় অলস লোকের সংখ্যা নেহাত কম নয়। ভোরের আলো ফুটতেই কিছু অলস জড়ো হন এই ছাউনিতে। শুয়ে বসে গেম খেলে কিংবা ঘুমিয়ে সময় পার করেন তারা। কাজকর্ম করে এসে মানে এই জায়গায় এসে লোকজনে বসে, যার জন্য ঘরটার নামই থিয়েছে অলস ঘর। নিজেও কাজ কাম করতে পারিনি, সব বসেই আছি কেনে, এটাই ভালো লাগছে। যত লোক কাজ কাম করবে না, এই অলস ঘরে এসে খাওয়া দাওয়া করবে আর গড়াগড়ি করবে। যদি কোনো আশেপাশে কোনো অলস থেকে থাকে তাহলে আমাদের এই অলস ঘরে এসে যোগাযোগ করবে, আমরা প্রতিনিয়ত খাওয়ার ব্যবস্থা করি। আমরা গভীর রাত পর্যন্ত খোশ গল্প করেন অলস ছাউনির সদস্যরা। মাঝে মধ্যে পথচারীরাও বিশ্রাম নেন। গ্রামের কর্মঠোরাও অবসর পেলেই যোগ দেন অলসদের আড্ডায়। তবে এসব নিয়ে গ্রামের অনেকেরই আছে নেতিবাচক মতামত। গাদা আছে অলস, এরা কাজ করে না, কাম করে না, মানুষের বারান্দা গোড়ায় গোড়ায় রাগের জ্বালায় বাড়ির পাশে একটু জায়গা পড়ে আছে, ওখানে করলাম যে বানাইতে তোরা যা করিস কর। তারা একদম মোটেও কাজ কাম করে না, তাদের জন্য, তাদের লজ্জা দেওয়ার জন্য এই অলস ঘরটা নাম দেওয়া হয়েছে। পাশে এলাকা থেকে লোক আসে, এখানে জায়গার সংকট হয়, সেজন্য আমাদের ইনশাল্লাহ বড় করার পরিকল্পনা আছে। অলস ঘরের সাইনবোর্ডে আলসেমির প্রতীক হিসেবে রাখা হয়েছে বিড়ালের প্রতিচ্ছবি। তার পাশেই কর্মচাঞ্চল্যের প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে খরগোশ। সেখানে আবার দ্রুতগামী খরগোশকে একটু জিরিয়ে নিতে ইশারায় ডাকছে বিড়াল। কর্মনিরুৎসাহিত সংগঠনের আহ্বায়ক বলছেন, ভবিষ্যতে ঘরে পথচারীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা থাকবে। আসলে অলস কেউই না, কর্মের ফাঁকে ফাঁকে এসে এখানে বসে, বেশ অবসর টাইমটা। এখানে আরও সৌন্দর্য কিছু বসা ওঠার ব্যবস্থা হবে, চেয়ার, কিছু পানি, খাবারের পানি রাখার চিন্তা ভাবনা আছে। সারা বাংলাদেশে যেই নিক আমাদের কাছে অনুমতি দিতে। বিশ্রামের জন্য প্রস্তুত ছাউনিটির বয়স 5 বছর। মাসখানেক আগে নামকরণ করে ঝোলানো হয়েছে সাইনবোর্ড। আয়োজকরা চান সারা দেশে এর শাখা ছড়িয়ে দিতে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জামালপুরের বক্সিগঞ্জে যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইল লিমিটেডের রিটেইলার ও সাব টেইলারদের নিয়ে বিজনেস মিট অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টে মোসার্স মনিরা ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্সের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের ডিরেক্টর ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় যমুনা পণ্যের বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনার বিভিন্ন পণ্যের সাথে ক্রেতাদের জন্য উপহারের ব্যবস্থা থাকছে। অনুষ্ঠান শেষে রিটেইলারদের হাতে উপহার তুলে দেওয়া হয়। যমুনা আমি অনেক দিন 2014 সাল থেকে আমি যমুনা বিক্রি করি। যমুনার খুবই ভালো মাল, এই অঞ্চলের যমুনা ইনশাআল্লাহ নাম্বার 1 থাকবে। বাংলাদেশের মধ্যে যমুনা ইলেকট্রনিক্স একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। যমুনা ইলেকট্রনিক্স মাঠ পর্যায়ে যেভাবে বিস্তার লাভ করছে, আমরা আশা করছি 2026 সনের মধ্যে বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তুরস্কে ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধের আলোচনায় অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইস্তাম্বুলের বৈঠকে যোগ দিতে যাওয়া কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে ক্রেমলিন, তবে এতে নেই পুতিনের নাম। বুধবার রাতে প্রতিনিধি দলের নাম ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট নিজেও। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী যুদ্ধ বন্ধের আলোচনায় থাকবেন প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি, উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন, উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন। এছাড়াও থাকবেন রাশিয়ার সামরিক ও গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে পুতিনের সাথে সরাসরি আলোচনার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কো কিয়েভ সংঘাত বন্ধে 2022 সালেও বেলারুশ ও তুরস্কে দফায় দফায় আলোচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় আরও আগ্রাসী ইসরায়েল। ভয়াবহ হামলায় একদিনে প্রাণহানি দাঁড়িয়েছে 84 জনে। কেবল উত্তর গাজায় মৃত্যু হয়েছে কমপক্ষে 50 ফিলিস্তিনের। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও নেই, তাই মোবাইল ফোনের আলোয় ম্যানুয়াল পদ্ধতিতে চলছে হতাহতদের বের করে আনার চেষ্টা। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, আবাসিক ভবন বা আশ্রয় শিবিরগুলো টার্গেট করে চলছে হামলা, যাতে বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যায়। এমন সময়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, যখন কাতারের দোহায় চলছে যুদ্ধবিরতি আলোচনা।
শিগগিরই ইতিবাচক ঘোষণা আসবে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। গাজায় ১.৫ বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ৫৩,০০০ ছুঁই। গাজায় ত্রাণ সরবরাহের বিনিময়ে লাখ লাখ ডলার কামিয়েছে জর্ডান। বিমান থেকে খাদ্য সরবরাহের সময় প্রতি অবতরণে $৪ লাখ পর্যন্ত ফি নিয়েছে আম্মান। সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে উঠেছে এমন অভিযোগ। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, পুরো গাজা যখন মানবিক সংকটে বিপর্যস্ত, তখন অঞ্চলটিতে সাহায্যের নামে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে জর্ডান। গাজাবাসীর জন্য বিমান থেকে প্যারাশুটে করে ফেলা হচ্ছে ত্রাণ, যাতে আছে খাবার, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। গাজা সীমান্তের প্রবেশ পথগুলো ইসরায়েল অবরুদ্ধ করে রাখায় আকাশপথে ত্রাণ সরবরাহ করা হয় জর্ডানের সহায়তায়। তবে ইসরায়েলি বাধার কারণে সেটিও এখন বন্ধ। ফিলিস্তিনি উপত্যকাটিতে খাদ্য সংকটে থাকা বাসিন্দাদের এই ত্রাণ সরবরাহ করার নামে মোটা অর্থ হাতিয়ে নিয়েছে জর্ডান কর্তৃপক্ষ, এমনটি জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম। মিডল ইস্ট আই সহ বিভিন্ন গণমাধ্যম জানায়, মানবিক সহায়তার বিনিময়ে বাণিজ্যিক ফায়দা লাভের চেষ্টা করেছে আম্মান। প্রতি বিমান থেকে ত্রাণ ফেলার জন্য $2 লাখ থেকে $4 লাখ পর্যন্ত নিয়েছে জর্ডান, আর ত্রাণবাহী প্রতি ট্রাকের জন্য নেওয়া হয়েছে $2,000 বেশি। প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর একমাত্র মাধ্যম হিসেবে কাজ করতে ইসরায়েলের সাথে আলোচনা করে জর্ডান। তারই আলোকে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর কাজ সম্পূর্ণভাবে তদারকির দায়িত্ব দেওয়া হয় জর্ডান হাশেমাইট দাতব্য সংস্থা নামক একটি সরকারি প্রতিষ্ঠানকে। JHCOর নামে যেসব সাহায্য পাঠানো হচ্ছে তার বড় অংশই আসলে বিভিন্ন দেশ ও এনজিও থেকে এসেছে। জর্ডানের সরাসরি অবদান ছিল খুবই সামান্য। তারপরও ত্রাণ সরবরাহের সময় দিতে হয়েছে মোটা অঙ্কের অর্থ, যা সরাসরি জমা দিতে হয়েছে দেশটির সেনাবাহিনীর কাছে। ত্রাণ ব্যবসায় প্রাপ্ত মুনাফা অবকাঠামো খাতে ব্যয়ের কথা জানিয়েছে জর্ডান। মিডল ইস্ট আই বলছে, বিদেশি অনুদানে 200টি ত্রাণবাহী ট্রাক গ্রহণ করেছে আম্মান। এদিকে জাতিসংঘ অনুমোদিত একটি বিশাল গুদাম ঘরের নির্মাণ কাজও শুরু হয়েছে। ইসরায়েলের বাধার মুখে 2 মাসের বেশি সময় ধরে বন্ধ গাজার সমস্ত সীমান্ত ক্রসিং। তীব্র খাদ্য সংকটে গাজা উপত্যকা জুড়ে চলছে হাহাকার। এর মধ্যে ত্রাণের নামে জর্ডানের ব্যবসায় আন্তর্জাতিক মহলে জন্ম দিয়েছে তুমুল সমালোচনা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। হামাসের নতুন আগ্নেয়াস্ত্র নিয়ে চলছে তোলপাড়। সম্প্রতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটির হাতে দেখা যায় স্টেয়ার অগ নামের একটি অ্যাসল্ট রাইফেল। সাধারণত হামাস সদস্যরা AK-47 কিংবা M4 এর মতো স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে থাকে। তবে এবার অস্ট্রিয়া নির্মিত এই অ্যাসল্ট রাইফেলটি সশস্ত্র গোষ্ঠীটির সদস্যদের কাছে দেখতে পাওয়া যাওয়ায় উঠেছে নানা প্রশ্ন। ধারণা করা হচ্ছে তিউনিসিয়া থেকে গাজায় পাচার হয় এই অ্যাসল্ট রাইফেল। গেল সোমবার ইদান আলেকজান্ডারকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলি আমেরিকান এই জিম্মিকে মুক্তির সময় নতুন এক আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় সশস্ত্র গোষ্ঠী হামাসকে। স্টেয়ার অগ নামের অ্যাসল্ট রাইফেলটি অস্ট্রিয়ার তৈরি। হামাস সদস্যদের হাতে সাধারণত AK-47 স্বয়ংক্রিয় রাইফেলটি দেখা যায়। বহুল পরিচিত এ রাইফেলটি ছাড়াও M4, M16 ও তেভরের মতো আধুনিক রাইফেল রয়েছে সশস্ত্র গোষ্ঠীটির সংগ্রহে। এছাড়াও বিভিন্ন সময় ইরানের তৈরি স্নাইপার ও চীনের তৈরি অ্যাসল্ট রাইফেলও দেখা গেছে হামাস সদস্যদের হাতে। তবে এই প্রথম তাদের হাতে দেখা গেল অস্ট্রিয়ান স্টেয়ার অগ। 70-এর দশকে এটি তৈরি করে স্টেয়ার আর্মস নামক অস্ট্রিয়ান অস্ত্র নির্মাতা কোম্পানি। এ ধরনের রাইফেলে ম্যাগাজিন ও ফায়ারিং মেকানিজম ট্রিগারের পেছনে থাকে, ফলে রাইফেল ছোট হলেও ব্যারেল লম্বা রাখা যায়। রাইফেলটি দিয়ে সেমি ও ফুল অটোমেটিক দুভাবেই গুলি ছোড়া যায়। 5.56 ক্যালিবারের মোট 30 রাউন্ড গুলি রয়েছে এর ম্যাগাজিনে। তবে পশ্চিমাদের তৈরি এসব অস্ত্র কিভাবে পায় হামাস, এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণ থেকে জানা যায়, তিউনিসিয়া থেকে লিবিয়া হয়ে গাজায় পাচার হয় এসব অস্ত্র। অত্যাধুনিক এসব অস্ত্র বেশ ফলাও করেই প্রচার করে হামাস। প্রায়ই ভিডিও কিংবা ছবি প্রকাশের মাধ্যমে হামাস নিজেদের সক্ষমতার জানান দিতে চায় বলেও দাবি বিশেষজ্ঞদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
আর এ ছিল যমুনা নিউজে। পরের ঘন্টা খবর নিয়ে আবারও ফিরবো, সঙ্গেই থাকুন।